ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ এসিবি এর কানেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এসিবি এর কানেকশন নিয়ে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, আর তাই এ বিষয় নিয়ে আজ টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি। খুব শীঘ্রই আপনাদের জন্য ভিসিবি এবং আইডিএমটি রিলের সংযোগ এবং সেটিং নিয়ে বিস্তারিত কয়েক পর্বের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। আপনারা দেখছেন ট্রিপলি ক্যাম্পাস প্রেজেন্টস এবং সঙ্গে আছি আমি জাহিদ রহমান। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ইতিপূর্বেই আমরা আজকের আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছি, আর তা হচ্ছে ডিসকাশন অফ এসিবি কানেকশন ইন ডিটেল। অর্থাৎ আজকের আলোচনাতে থাকছে এসিবির কানেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর এক্ষেত্রে আমরা স্নাইডার ইলেকট্রিক কর্তৃক মাস্টার প্যাক এনটি এবং এনডাব্লিউ সিরিজের এসিবি গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কানেকশন ডায়াগ্রাম পেজে যাচ্ছি। বন্ধুরা, এসিবির কানেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয় একটু জানতে হবে, আর তা হলো যে কোনো ব্র্যান্ডের এসিবি নিয়েই আমরা কাজ করি না কেন, সেখানে তিনটি মৌলিক জিনিস অবশ্যই থাকবে। আর তা হচ্ছে, একটি হচ্ছে চার্জিং মোটর, অর্থাৎ স্প্রিং চার্জ করার জন্য একটি মোটর। অতঃপর থাকবে একটি ক্লোজিং কয়েল, অতঃপর একটি ওপেনিং কয়েল। এই তিনটি মৌলিক উপাদান অবশ্যই যে কোনো ব্র্যান্ডের সার্কিট ব্রেকারের মধ্যে আমরা পাবো। তো এখানে কোন সেকশনটির কি কাজ, বা চার্জিং মোটর, ক্লোজিং কয়েল, ওপেনিং কয়েল, এর কোনটার কি কাজ, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এখানে আরেকটি সেকশন দেখতে পাচ্ছেন যেটাকে এমএন দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে, যার ফাংশন হচ্ছে আন্ডার ভোল্টেজ কয়েল। তবে এই এমএন কয়েল অথবা আন্ডার ভোল্টেজ কয়েলটি মূলত বা সব ব্র্যান্ডের এসিবিতে থাকবে এমনটা নয়। আমি এবিবি ব্র্যান্ডের এসিবিতে এই কয়েলটি দেখতে পাইনি, যা কিনা স্নাইডার ইলেকট্রিক কোম্পানির এসিবিতে আছে। তো অতিরিক্ত এই কয়েলটির কি কাজ বা কিভাবে কাজ করে তা তো আমরা আমাদের আলোচনা থেকে শিখবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্ডিকেশন কন্টাক্ট। এই অংশটুকু হচ্ছে রিমোট অপারেশনের জন্য, অর্থাৎ এসিবি এর ফ্রন্ট প্যানেলে যে ওপেন এবং ক্লোজ বাটন আছে, এই ওপেন এবং ক্লোজ বাটন ব্যতীত আমরা দূর থেকে যে কোনো পুশ বাটনের মাধ্যমে সার্কিট ব্রেকারকে অন অফ করতে পারি। আর তার জন্য আমাদের এই ওয়ারিংটা ফলো করতে হবে। আর সে কারণে এখানে লেখা হয়েছে রিমোট অপারেশন। এই রিমোট অপারেশনের মানে এই নয় যে টেলিভিশনে আমরা যে ধরনের ওয়্যারলেস রিমোট ব্যবহার করি সেরকম কিছু। এই রিমোট অপারেশন দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ দূর থেকে আপনি পুশ বাটনের মাধ্যমে সার্কিট ব্রেকারকে অন অফ করতে পারবেন, এবং সেটা অবশ্যই ওয়্যারের মাধ্যমে। আর এখানে যে সেকশনটি আছে, এই সেকশনটি হচ্ছে আমাদের ইন্ডিকেশন সেকশন, অর্থাৎ সার্কিট ব্রেকারের বিভিন্ন ধরনের স্ট্যাটাস এবং সার্কিট ব্রেকারকে ইন্টারলকিং বা এই সমস্ত কাজের জন্য ব্যবহার করতে হবে ওপেন ক্লোজ কন্টাক্ট, যেগুলোকে আমরা এনওএনসি বলে থাকি, সেই সেকশনটি এখানে। আর এই সেকশনটি হচ্ছে আমাদের রিমোট রিসেট সেকশন, এটির আমাদের প্রয়োজন আছে। আর এটি হচ্ছে ফল্ট ইন্ডিকেশন সেকশন, অর্থাৎ সার্কিট ব্রেকার যদি নর্মালি আমরা ওপেন বা ক্লোজ ব্যতীত যে কোনো ফল্টের কারণে যদি ট্রিপ করে, তাহলে এই সেকশনটি কাজ করবে বা ইন্ডিকেটরটি জ্বলবে। আর এই সেকশনটি হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের জন্য ওয়ারিং। তো এই ওয়ারিংটা সাধারণত ইন্টারনাল থাকে, আর বাইরে সামান্য একটু ওয়ারিং করতে হয়। আর F1 এবং F2 টার্মিনালে ডিসি 24 ভোল্টের সরবরাহ দিতে হয়। এটি খুব সাধারণ একটি বিষয়। তো আমরা এখন শুরু করি। তো আমরা এখন চার্জিং মোটর নিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন B1, B2 এবং B3 তিনটি টার্মিনাল আছে চার্জিং মোটরের সাথে। বন্ধু, এই ক্ষেত্রে যদি আমরা এই চার্জিং মোটরকে ডিসি দ্বারা অপারেট করি, সেক্ষেত্রে B1 হবে নেগেটিভ এবং B2 হবে পজিটিভ। আর যদি আমরা এসি সাপ্লাইয়ের মাধ্যমে অপারেট করি, তাহলে এটি হবে নিউট্রাল, এটি হবে ফেজ। আর যদি এটি এসি 400 ভোল্টের চার্জিং মোটর হয়ে থাকে, সেক্ষেত্রে দুই প্রান্তে দুটো ফেজ আসবে এটিকে অপারেট করার জন্য। আর মোট কথা হলো যে B1 এবং B2 তে সার্কিট ব্রেকারের স্পেসিফিকেশন অনুযায়ী যদি আমরা সাপ্লাই প্রদান করি, হোক সেটা এসি কিংবা ডিসি, এবং যে ভোল্টেজের চার্জিং মোটর আমরা সার্কিট ব্রেকারে ব্যবহার করেছি বা সার্কিট ব্রেকারে উল্লেখিত ভোল্টেজ অনুযায়ী আমরা যদি ভোল্টেজ সরবরাহ করি, তবে চার্জিং মোটরটি অ্যাক্টিভ হবে। তাহলে আমাদের এই আলোচনাটুকু আমরা সম্পন্ন করলাম। এরপরে আসি ক্লোজিং কয়েল নিয়ে। এই বিষয়টি একটু আমরা পরে বলছি। এরপরে আসি আমরা পিএফ অথবা এই সেকশনটি নিয়ে। চার্জিং মোটরে পাওয়ার দেওয়ার পর সার্কিট ব্রেকারটি যখন রেডি থাকবে ক্লোজ করার জন্য, তখন এখানে একটি ওপেন এবং একটি ক্লোজ কন্টাক্ট আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সার্কিট ব্রেকারটি বা এসিবিটি এখন ক্লোজ হওয়ার জন্য রেডি অবস্থায় আছে। অর্থাৎ এই ইন্ডিকেটরটি যদি জ্বলে, আমরা যদি এখানে কানেকশন প্রদান করি,
এটাকে আমরা চাইলে কানেকশন নাও করতে পারি, আর যদি করি তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো, এই ইন্ডিকেটরটি জ্বলার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সার্কিট ব্রেকারটা এখন রেডি টু ক্লোজ, অর্থাৎ ক্লোজ করার জন্য রেডি আছে। এবং সেই অবস্থায় যদি আমরা এই এক্সেপ্ট কয়েলকে এনার্জাইজড করি বা ক্লোজ কয়েলকে এনার্জাইজড করি, তাহলে এই ক্লোজিং কয়েল সাপ্লাই পেলে সার্কিট ব্রেকারটিকে সে অন করে দিবে। তো সেক্ষেত্রে বন্ধুরা ঠিক আগের মতো চার্জিং মোটরের কানেকশনের মতোই এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। যদি এটি ডিসি সরবরাহ হয়, আর যদি এসি হয় তাহলে সিঙ্গেল ফেজ হলে এখানে নিউট্রাল, এখানে ফেজ। অথবা যদি এটি 400 ভোল্টের হয় তাহলে এই A2 প্রান্তে এবং E1 প্রান্তে সাপ্লাইয়ের দুটি ফেজ থেকে সরবরাহ প্রদান করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি ফেজ সরবরাহ করি আর এই সুইচটি যদি প্রেস করি, তাহলে এক্সেপ্ট কয়েলটি বা ক্লোজিং কয়েলটি সাপ্লাই প্রাপ্ত হবে এবং সার্কিট ব্রেকারকে সে অন করবে। তাহলে আমরা এটুকু শিখলাম। তারপরে আসি MX1 বা ওপেনিং কয়েল। এই সুইচটি প্রেস করার মাধ্যমে আমরা সার্কিট ব্রেকারটিকে ক্লোজ করলাম। এখন যদি প্রয়োজন হয় সার্কিট ব্রেকারটিকে আমরা ওপেন করব, ঠিক আগের মতোই সাপ্লাই ভোল্টেজের বিষয়টি আমি আর বারবার আলোচনা করছি না। তবে আমি একটা কথা বলে নিচ্ছি, যে সার্কিট ব্রেকারটি আমরা ব্যবহার করি না কেন, এসি সোর্স কিংবা ডিসি সোর্স কিংবা সিঙ্গেল ফেজ বা 400 ভোল্ট, যেটাই হোক, এই সবগুলো কয়েলের জন্য একই সিস্টেম ফলো করতে হবে। তো সেক্ষেত্রেও এখানে আমরা এই ওয়্যারের মাধ্যমে অর্থাৎ C1 এবং C2 এর মাধ্যমে এই ওপেনিং কয়েলকে এনার্জাইজ করতে পারি। আর এখানে যদি আমরা সরবরাহ প্রদান করি আর এখানে যদি সার্কিট কমপ্লিট করি, তাহলে এই সুইচটি প্রেস করার মাধ্যমে এই কয়েলটি এনার্জাইজড হবে এবং সার্কিট ব্রেকারকে ক্লোজ স্টেট থেকে ওপেন স্টেটে নিয়ে যাবে, অর্থাৎ ক্লোজ সার্কিট ব্রেকারটিকে ওপেন করে দিবে। এরপর আসি MN অথবা আন্ডার ভোল্টেজ কয়েল। এই কয়েলটিতে চার্জিং মোটরের ন্যায় পাওয়ার সরবরাহ করে রাখতে হবে। অর্থাৎ সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে MN কয়েল এবং চার্জিং মোটর প্যারালালি কানেক্টেড থাকে। এখানে কোনো পুশ বাটন সাধারণত ব্যবহার করা হয় না, বা চাইলে আপনি কোনো সেফটি পারপাসে এখানে রিলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মূল কথা হলো D1 এবং D2-তে সবসময়ের জন্য একটি সাপ্লাই দিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে এই MN কয়েলের সাপ্লাই আপনি রিমুভ করে দেন, সার্কিট ব্রেকারটি যদি ক্লোজ অবস্থায় থাকে সঙ্গে সঙ্গে সেটি ওপেন হয়ে যাবে। এখন এই যে চারটি ফাংশনের আমরা কানেকশন করলাম, যেগুলো দেখানো হয়েছে এখানে ইন্ডিকেশন এবং টার্মিনাল মার্ক, এই টার্মিনাল মার্ক অনুযায়ী আমরা এই সার্কিট ব্রেকারটিকে কানেকশন করবে। আমরা যারা সার্কিট ব্রেকার বিভিন্ন ফাংশন ইউজ করি বা ডিজাইন করি, সেটা সাবস্টেশনের জন্য হতে পারে, সেটা ATS এর জন্য হতে পারে, বা যে কোনো পারপাসে আমরা ACB-কে ব্যবহার করি না কেন, সেখানকার সেফটি এবং লজিক অনুযায়ী আমাদের এই সেকশনটুকু কানেকশন করতে হবে। তো আমরা যে কানেকশনটুকু দেখালাম, এটুকু করলেই আমরা একটি সার্কিট ব্রেকারকে অন এবং অফ করতে পারবো। কন্ট্রোল ওয়ারিং অনুযায়ী কন্ট্রোল সিস্টেমে আমরা যেভাবে ব্যবহার করব, সেটা নির্ভর করতেছে যে আপনি কোন উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, সেখানকার ইন্টারলকিং কি হবে, সেখানকার সেফটি কি হবে, সেখানকার অপারেশন ফাংশন কি হবে, সে অনুযায়ী আপনাকে আপনার মতো করে ডিজাইন করে নিতে হবে। কিন্তু আমি যে বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম, এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকারের মৌলিক কানেকশন। অর্থাৎ এই কানেকশনটুকু করতে পারলেই আপনার সার্কিট ব্রেকারটিকে আপনি অপারেট করতে পারবেন বা অন অফ করতে পারবেন। এই সেকশনটিতে মূলত তেমন কিছু কানেকশন করার নেই। আপনি একটি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বা SMPS এর মাধ্যমে F1 এবং F2 টার্মিনালে 24 ভোল্ট ডিসি সরবরাহ করবেন। আর বাই ডিফল্ট T1 এবং T2 শর্ট করা থাকে, এবং এখানে Z3, Z4, Z5 এটিও শর্ট করা থাকে। এটুকু করতে হবে। আর এই বাকি যা ওয়ারিং দেখতে পাচ্ছেন, এগুলো ইন্টারনালি করা থাকে, এগুলো এক্সটার্নালি করার প্রয়োজন হয় না। এখন বাকি থাকলে আমাদের এই RES, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটি যদি কোনো ফল্ট জনিত কারণে ট্রিপ করে, তাহলে এই ফল্ট ইন্ডিকেটরটি জ্বলে উঠবে এবং এর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সার্কিট ব্রেকারটিতে কোনো ধরনের ফল্ট সংঘটিত হয়েছে। এবং সেই ফল্টকে রিলিজ করার জন্য বা ফল্টকে রিসেট করার জন্য আমরা এই বাটনটি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি যে কন্ট্রোল রুমে বসে সার্কিট ব্রেকারটিকে অপারেট করলাম বা অন অফ করলাম, যাকে আমরা রিমোট অপারেশন বলছি, ঠিক সেই কন্ট্রোল প্যানেলে বসেই বা সেই কন্ট্রোল রুমে বসেই আমরা এই সুইচের মাধ্যমে সার্কিট ব্রেকারটিকে আবার পুনরায় রিসেট করে দিতে পারবো। তো সার্কিট ব্রেকারটিকে রিসেট করে পুনরায় আবার আমাদেরকে এই এক্সেপ্ট কলকে এনার্জাইজ করতে হবে সার্কিট ব্রেকারটিকে অন করার জন্য। এখন আমরা দেখব ABB কর্তৃক নির্মিত একটি ACB এর কন্ট্রোল ওয়্যারিং, যেখানে এই টার্মিনাল মার্কগুলো ভিন্ন রকম আমরা দেখতে পাবো, কিন্তু কমন এই তিনটি অংশ আমরা সেখানে অবশ্যই পাবো। এটি আমাদের একটি ফিডার লাইন কন্ট্রোল প্যানেল থেকে একটি ACB এর অংশ আমি এখানে কেটে নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র ACB এর কন্ট্রোল ওয়ারিংটুকু দেখানো আছে। এবং এই হচ্ছে ACB এর মেইন কন্ট্যাক্ট, এখানে 3 ফেজ সাপ্লাই আছে। এই ACB-টিকে অন করার জন্য এখানে কন্ট্রোল ওয়ারিং সহ যাবতীয় ফাংশন দেখানো আছে, যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন U1 এবং U2 দুটো টার্মিনাল এবং মাঝখানে M লেখা হয়েছে। এটি মূলত হচ্ছে এই সার্কিট ব্রেকারের চার্জিং মোটর। তাহলে আমরা আগের ওয়ারিংয়ে দেখেছিলাম B1, B2। দেখেন বন্ধুরা, চার্জিং মোটরের টার্মিনাল নাম্বারিং করা আছে B1 এবং B2। এই অংশটুকু হচ্ছে ইন্ডিকেশনের জন্য। এটি আমরা ওয়ারিং করলে করতেও পারি, নাও করতে পারি। মেইন কানেকশন হচ্ছে আমার B1 এবং B2। কিন্তু আমরা
এখানে দেখতে পাচ্ছি যে চার্জিং মোটরের টার্মিনাল নাম্বার দেখানো হয়েছে U1 U2, এগুলো আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিকেশন। আর এই হচ্ছে আমাদের ওসি মানে ওপেন কয়েল বা ওপেনিং কয়েল, আর এখানে আছে সিসি বা ক্লোজিং কয়েল। এই ওপেনিং কয়েলকে আমরা কেউ কেউ আবার ট্রিপ কয়েলও বলে থাকি। তাহলে সেই ট্রিপ কয়েল বা ওপেনিং কয়েলের দুইটি টার্মিনাল যা কিনা C11 এবং C12 দ্বারা মার্ক করা হয়েছে এবিবি এসিবির ক্ষেত্রে, কিন্তু স্নাইডারের ক্ষেত্রে বন্ধুরা দেখেন ওপেনিং কয়েলের টার্মিনালকে নাম্বারিং করা হয়েছে C1 এবং C2-র মাধ্যমে। তাহলে এই C1 C2 U1 U2 বা B1 B2 এগুলো নিয়ে আমাদের বিচলিত হওয়ার বা কনফিউজ হওয়ার কিছু নেই। আমরা যে সার্কিট ব্রেকার ব্যবহার করি না কেন তার ম্যানুয়াল থেকে আমরা দেখে নেব কোন কয়েলের কি টার্মিনাল নাম্বার ব্যবহার করা হয়েছে, সেই অনুযায়ী আমরা কানেকশন করবো, ইনশাল্লাহ আমাদের সার্কিট ব্রেকারটি অপারেট করবে। তারপর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লোজিং কয়েল অর্থাৎ সিসি, যা টার্মিনাল নাম্বার C1 এবং C2 দ্বারা মার্ক করা হয়েছে। কিন্তু বন্ধুরা দেখুন স্নাইডার ইলেকট্রিকের ক্ষেত্রে ক্লোজিং কয়েলের মার্ক করা হয়েছে A1 এবং A2-র মাধ্যমে। তাহলে মোট কথা হচ্ছে কি, আমাদের টার্মিনাল নাম্বার ব্র্যান্ড অনুযায়ী চেঞ্জ হোক বা টার্মিনাল নোটিফিকেশন ব্র্যান্ড অনুযায়ী চেঞ্জ হোক বা নাই হোক, মূল বিষয় হচ্ছে যে আমাদের ক্লোজিং কয়েলে সাপ্লাই প্রদান করলে সার্কিট ব্রেকারটি ক্লোজ হবে, আমাদের ওপেনিং কয়েলে সাপ্লাই প্রদান করলে সার্কিট ব্রেকারটি ওপেন হবে, এবং আমাদের চার্জিং মোটরে সাপ্লাই প্রদান করলে আমাদের চার্জিং মোটরটি স্প্রিংকে চার্জ করবে। তাহলে এই তিনটি ধাপ সম্পন্ন করলেই কেবলমাত্র একটি সার্কিট ব্রেকারকে অন অথবা অফ করা সম্ভব। তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাদের চার্জিং মোটরকে অপারেট করতে হবে। চার্জিং মোটর অপারেট করলেই আমরা ফার্স্ট টাইম উক্ত সার্কিট ব্রেকারটিকে ক্লোজ করতে পারবো ক্লোজিং কয়েলে সাপ্লাই প্রদানের মাধ্যমে। এরপর আমরা সার্কিট ব্রেকারটিকে আবার ওপেন করতে পারবো ওপেনিং কয়েলে সাপ্লাই প্রদান করার মাধ্যমে। আর এমএন কয়েলটি একটি আন্ডার ভোল্টেজ কয়েল, অর্থাৎ আপনার সিস্টেম ভোল্টেজ যদি একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে চলে আসে তাহলে এই কয়েলটি অপারেট করবে এবং সার্কিট ব্রেকারটিকে ট্রিপ করে দেবে। এছাড়াও আপনি যদি সার্কিট ব্রেকারে অ্যাডিশনাল কোনো প্রোটেকশন ব্যবহার করেন, ফর এক্সাম্পল ফেজ ফেলিউর কিংবা ফেজ সিকোয়েন্স, আর্থ ফল্ট রিলে, আর্থ লিকেজ রিলে, বা যেই প্রোটেকশনটা সার্কিট ব্রেকারে নেই, এরকম যে কোনো ধরনের অ্যাডিশনাল প্রোটেকশন যদি আপনি ব্যবহার করেন, তা সেই প্রতিটি রিলের ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে আপনি এই এমএন কয়েলটিকে সাপ্লাই প্রদান করতে পারেন। ফলে যে কোনো একটি সিস্টেম যদি অ্যাক্টিভ হয় ক্লোজ কয়েলটি ডি এনার্জাইজড হয়ে যাবে এবং সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। আপনি যখন কোনো একটি সিস্টেমে সার্কিট ব্রেকারটিকে ব্যবহার করবেন তো অবশ্যই সেই সিস্টেম অনুযায়ী আপনাকে ডিজাইন করে নিতে হবে। সেইভাবে রেডিমেড কোনো ডিজাইন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি এটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজে থেকেই কোনো একটি এসিবিকে অপারেট করতে পারবেন, এবং ইন্টারলকিং সিস্টেম, সেফটি ফাংশন যা কিছু আছে, যে কোনো ধরনের ইন্ডিকেশন, সেটি আপনি আপনার নিজস্ব বুদ্ধিমত্তা দ্বারা আপনি ওয়ারিং করে নেবেন। আর যদি কোনো রেডিমেড সিস্টেম সম্পর্কে আপনি ওয়ারিং করতে চান বা ওয়ারিং পেতে চান, তো সেই ক্ষেত্রে সেই সিস্টেমের কমপ্লিট ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে হবে। আর আমি যে আলোচনাটা করেছি সেটি একদম বেসিক একটা আলোচনা, অর্থাৎ যে আলোচনাটুকু মাধ্যমে আপনি যে কোনো ধরনের সার্কিট ব্রেকারকে অপারেট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল এসিবি এর কানেকশন ডায়াগ্রাম নিয়ে আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে তো আমার পরিশ্রম সার্থক হয়েছে। এরপরেও যদি কোনো বিষয় আপনাদের সংশয় থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদের সংশয় দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।